নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আন্তর্জাতিক রাজনীতি অর্থাৎ গ্লোবাল জিওপলিটিক্সের মঞ্চে এই মুহূর্তে এক চরম এবং নিটল বাস্তব তৈরি হয়েছে। যে দেশ নিজের প্রয়োজনের প্রায় 85 থেকে 90% ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল অন্য দেশ থেকে ইম্পোর্ট করে, আজ সেই দেশই গোটা বিশ্বের এনার্জি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। গ্লোবাল পাওয়ার ইকুয়েশন সম্পূর্ণ বদলে গেছে। আমেরিকার মতো সুপার পাওয়ার কিংবা রাশিয়ার মতো এনার্জি জায়ান্ট আজ প্রত্যেকে ভারতের তৈরি করা নতুন নিয়মে চলতে বাধ্য হচ্ছে। কোনো রকম জল্পনা বা কাল্পনিক তত্ত্ব নয়। আজ আমরা মুখোমুখি দাঁড়িয়ে আছি এমন এক স্ট্র্যাটেজিক বাস্তবতার, যেখানে ভারত নিজেকে গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের একচ্ছত্র সম্রাট হিসেবে ঘোষণা করে দিয়েছে। আমাদের দেশ আজ শুধু নিজের জ্বালানির অভাব মেটাচ্ছে না, বরং পৃথিবীর বড় বড় উন্নত দেশের জ্বালানির ভরসা হয়ে উঠেছে। এটা ভারতের এক নতুন অর্থনৈতিক এবং ভূকৌশলগত বিজয়, যা বিশ্বমঞ্চে ভারতের অবস্থান চিরতরে বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আন্তর্জাতিক বাণিজ্য মহলে আজ ভারতকে নিয়ে তোলপাড় পড়ে গেছে। ভারত আজ পেট্রোলিয়াম প্রোডাক্টসের এক্সপোর্ট বা রপ্তানি এক ধাক্কায় 25% বাড়িয়ে দেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 25% বৃদ্ধি। যেখানে বর্তমান আর্থিক বছরে ভারতের পেট্রোলিয়াম এক্সপোর্টের পরিমাণ প্রায় $44.4 বিলিয়ন, সেখানে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই সংখ্যাটা পৌঁছাতে চলেছে প্রায় 55 থেকে 56 বিলিয়ন ডলারে। বিশ্বমঞ্চে ভারতের এই অভাবনীয় উত্থানকে আন্তর্জাতিক মিডিয়া অত্যন্ত গুরুত্ব সহকারে কভার করেছে। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন সেটি ভালো করে লক্ষ্য করুন। টাইমস অফ ইন্ডিয়ার এই হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে ইন্ডিয়া অ্যামং ওয়ার্ল্ডস লার্জেস্ট এক্সপোর্টার্স অফ রিফাইন্ড অয়েল প্রোডাক্টস সেড টু সি 25% রাইজ ইন পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সপোর্টস। অর্থাৎ ভারত ইতিমধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ রিফাইন্ড অয়েল প্রোডাক্ট এক্সপোর্টের হিসেবে নিজের নাম খোদাই করে নিয়েছে। আর এবার এই সেক্টরে ভারতের এক্সপোর্ট আরও 25% বাড়তে চলেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গ্লোবাল বিজনেস ফোরামের সব জায়গায় আজ ভারতের এই নতুন রূপ নিয়ে চর্চা হচ্ছে। ক্রুড অয়েল বা কাঁচা তেলের ইম্পোর্টার হিসেবে পরিচিত ভারত আজ তৈরি তেলের সবচেয়ে বড় গ্লোবাল হাব হয়ে উঠেছে। এই দুর্দান্ত খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই আমাদের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতে বাধ্য। যে দেশের মাটিতে তেলের বড় কোনো খনি নেই, সেই দেশ কিভাবে গোটা পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলোকে তেল সাপ্লাই করছে? কেন আজ ইউরোপের ধনী দেশগুলো নিজেদের গাড়ি কিংবা বিমান চালানোর জন্য ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে? এর পেছনে ভারত সরকারের এমন কি গোপন ব্লুপ্রিন্ট রয়েছে, যার কারণে আজ বিশ্বের মানচিত্রে রাশিয়ার সাথে ভারতের দূরত্ব বাড়ছে এবং আমেরিকার সাথে ভারত নিজের প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে? এমনকি খোদ রাশিয়ার মতো দেশ, যাদের কাছে তেলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে, তাদের যখন হঠাৎ পেট্রোলের প্রয়োজন পড়ল, তখন তারা বিশ্বের অন্য কোনো দেশের কাছে না গিয়ে সরাসরি ভারতের দরজায় কড়া নাড়ল। আর ভারত কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যে হাজার হাজার টন রেডি ফুয়েল রাশিয়ার কাছে পাঠিয়ে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আজকের এই বিশেষ কন্টেন্টে। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনারা ভারতের এমন এক মাস্টার স্ট্রোকের কথা জানতে পারবেন যা প্রতিটা ভারতীয়কে গর্বিত করবে। এবার আসা যাক আসল অ্যানালিসিসে। ভারত সরকারের দূরদর্শী নীতি এবং ভারতের সবচেয়ে বড় অয়েল রিফাইনারি কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা IOCL এর একটি ঐতিহাসিক পদক্ষেপ এই পুরো অসম্ভবকে সম্ভব করে তুলেছে। কোম্পানিটি ভারতের রিফাইনিং ক্যাপাসিটি বা তেল পরিশোধনের ক্ষমতা 1 লাফে বিপুল পরিমাণে বাড়ানোর জন্য 75,000 কোটি টাকারও বেশি মেগা ইনভেস্টমেন্ট করেছে। আর এই বিশাল বিনিয়োগের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই বিষয়ে আমাদের ইন্ডাস্ট্রির ভেতরের খবর এবং সঠিক পরিসংখ্যান কি বলছে তা জানতে আমাদের এই দ্বিতীয় নিউজ আর্টিকেলটি দেখতে হবে। এর হেডলাইনে বলা হয়েছে IOCL অ্যাক্সেলারেটস রিফাইনারি এক্সপেনশন প্ল্যান ফর 2026। এই হেডলাইনটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভারত সরকার এবং IOCL যৌথভাবে 2026 সালের শেষ নাগাদ এই সম্প্রসারণের কাজ সম্পূর্ণ করার জন্য কতটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এই 75,000 কোটি টাকা ভারতের প্রধান 3টি বড় রিফাইনারিতে ইনভেস্ট করা হয়েছে।
এই পুরো প্রজেক্টের নিখুঁত ব্রেকডাউন এবং ডেটা বোঝার জন্য আমরা আমাদের তৃতীয় নিউজ আর্টিকেলের হেডলাইনটা আপনাদেরকে দেখাবো। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনস রিফাইনারি এক্সপেনশন প্রোগ্রাম ফর 2026। এই প্রজেক্ট রিপোর্টের ডেটা অনুযায়ী আইওসিএল মূলত তিনটি বড় জায়গায় কাজ করছে। প্রথমত হরিয়ানার পানিপথ রিফাইনারি, যা নতুন দিল্লির খুব কাছে অবস্থিত। এখানকার তেল সংশোধনের ক্ষমতা বার্ষিক 15 মিলিয়ন মেট্রিক টন থেকে বাড়িয়ে সরাসরি 25 মিলিয়ন মেট্রিক টন করা হয়েছে এবং এখানে ফুয়েলের পাশাপাশি পেট্রোকেমিক্যাল তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত গুজরাতের বরোদরা বা কোয়ালির রিফাইনারি, যার ক্যাপাসিটি 13.7 MMTPA থেকে বাড়িয়ে 18 MMTPA করা হয়েছে। আর তৃতীয়ত আমাদের পাশের রাজ্য বিহারের বারৌনি রিফাইনারি, যার ক্ষমতা এক ধাক্কায় 50% বাড়িয়ে 6 MMTPA থেকে 9 MMTPA করা হয়েছে। এই তিনটে রিফাইনারির ক্ষমতা যোগ করলে দেখা যাবে আইওসিএল একাই ভারতের টোটাল রিফাইনিং ক্যাপাসিটি 17.3 মিলিয়ন মেট্রিক টন বাড়িয়ে দিয়েছে, যার ডেডলাইন দেওয়া হয়েছে 2026 সালের 20 ডিসেম্বর পর্যন্ত। বর্তমান ভারতে থিওরিটিক্যাল ইনস্টলড ক্যাপাসিটি হলো প্রায় 239 MMTPA, কিন্তু ভারতীয় ইঞ্জিনিয়ার এবং রিফাইনারিগুলোর কর্মদক্ষতা এতটাই বেশি যে তারা তাদের আসল ক্ষমতার চেয়েও 110 থেকে 115% বেশি প্রোডাকশন বা উৎপাদন করতে পারে। এর ফলে এই নতুন 17.3 MMTA যোগ হওয়ার পর ভারতের মোট তেলের উৎপাদনের বার্ষিক ক্ষমতা 300 মিলিয়ন মেট্রিক টন বা 300 MMTPA এর ম্যাজিক ফিগার স্পর্শ করতে চলেছে। আর এই বিশাল ক্ষমতায় ভারতকে গ্লোবাল মার্কেটের রাজা বানিয়ে দিয়েছে। এই যে ভারত 300 মিলিয়ন মেট্রিক টন তেল উৎপাদন করার জায়গায় পৌঁছে যাচ্ছে, এর আসল ভূরাজনৈতিক মানেটা কি? সহজ ভাষায় বলতে গেলে ভারত এখন ধীরে ধীরে বিশ্বের দরবারে ওয়ার্ল্ডস রিফাইনারি বা পৃথিবীর প্রধান তেল সংশোধনাগার হয়ে উঠছে। এই স্ট্র্যাটেজিটি খুব চীনা স্ট্র্যাটেজি। চীন আজ থেকে কয়েক দশক আগে ঠিক এই একই প্লেবুক বা কৌশল ব্যবহার করে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছিল। চীন কি করেছিল? তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে লৌহ আকরিক বা আয়রন ওর ইম্পোর্ট করেছিল। তারপর নিজের দেশের ফ্যাক্টরিতে সেই কাঁচামাল প্রসেস করে বিভিন্ন তৈরি জিনিসপত্র সারা পৃথিবীতে এক্সপোর্ট করতে শুরু করে। আজ ভারত সরকার ঠিক ওই একই সফল কৌশল অ্যাপ্লাই করেছে ক্রুড অয়েল বা খনিজ তেলের ক্ষেত্রে। আমাদের দেশের মাটিতে তেলের খনি নেই তো কি হয়েছে? আমাদের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী প্রসেসিং ইঞ্জিন। আমরা খনিজ তেল নিজেদের অধীনে রেখে টাকা কামাই না, আমরা টাকা কামাই ভ্যালু এডিশন বা মূল্যের সংযোজন করে। আমরা সস্তা দামে কাঁচা তেল ইম্পোর্ট করি, তাকে আমাদের অত্যাধুনিক রিফাইনারিতে প্রসেস করে পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল এবং লুব্রিকেন্টে রূপান্তর করি এবং তারপর উচ্চ দামে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করি। এর ফলে বিশ্ববাজারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পৃথিবীর দেশগুলোর ক্রুড অয়েল বা কাঁচা তেল দরকার ঠিকই, কিন্তু তারা সরাসরি কাঁচা তেল গাড়িতে বা প্লেনে ভরতে পারে না। তাদের প্রয়োজন রিফাইন্ড এবং রেডি ফুয়েল। আর এই রেডি ফুয়েল সাপ্লাই করার চাবিকাঠি এখন ভারতের হাতে চলে এসেছে। এর ফলে গ্লোবাল জ্বালানি মার্কেটে ভারত এক বিরাট স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স বা কৌশলগত প্রভাব তৈরি করতে পেরেছে। কালকে যদি ইউরোপ বা এশিয়ার কোনো দেশের হঠাৎ করে লক্ষ লক্ষ লিটার ডিজেল বা অ্যাভিয়েশন ফুয়েল প্রয়োজন হয়, তারা মধ্যপ্রাচ্য বা আমেরিকার দিকে তাকানোর আগে ভারতের দিকে তাকাবে, কারণ তারা জানে ভারতের রিফাইনারিগুলো যে কোনো পরিস্থিতিতে তাদের চাহিদা পূরণ করতে সক্ষম। এই স্ট্র্যাটেজির সবচেয়ে বড় প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি গত কয়েক বছরে। 2022 সালে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলো, তখন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করলো। ইউরোপ ঘোষণা করলো তারা রাশিয়ার থেকে তেল কিনবে না, কিন্তু রাশিয়ার তেল না কিনলে ইউরোপের গাড়ি, ফ্যাক্টরি আর যুদ্ধবিমান চলবে কিভাবে? তখন তারা গোপনে কার শরণাপন্ন হলো? আমাদের কাছে, অর্থাৎ ভারতের কাছে। ভারত রাশিয়ার থেকে সস্তায় ক্রুড অয়েল ইম্পোর্ট করলো, নিজেদের রিফাইনারিতে তা দিনরাত প্রসেস করলো, আর সেই রিফাইন্ড ডিজেল ও জেট ফুয়েল ইউরোপের বাজারে চড়া দামে এক্সপোর্ট করলো। অর্থাৎ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউরোপ পরোক্ষভাবে ভারতের তৈরি তেল দিয়েই নিজেদের সচল রাখলো। আর শুধু ইউরোপ কেন, অতি সম্প্রতি খোদ রাশিয়ার ক্ষেত্রেও একই অদ্ভুত ঘটনা ঘটেছে। রাশিয়া নিজেই পৃথিবীর অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে যখন হঠাৎ পেট্রোলের শর্টেজ বা ঘাটতি দেখা দিল, তখন তারা দুনিয়ার অন্য কোনো দেশের উপর ভরসা করতে পারেনি।
তারা সরাসরি যোগাযোগ করে ভারত সরকারের সাথে এবং ভারতও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে প্রায় 6,000 টন রেডি পেট্রোল সরাসরি রাশিয়ার শিপমেন্ট করে দেয়। এই খবরটি আন্তর্জাতিক স্তরে কতটা বড় আলোড়ন সৃষ্টি করেছিল তা বোঝার জন্য আমাদের এই চতুর্থ নিউজ আর্টিকেলটি দেখা দরকার। রয়টার্সের এই আর্টিকেলের হেডলাইনে বলা হয়েছে, রাশিয়া বাইজ গ্যাসোলিনস ফ্রম ইন্ডিয়া টু ট্যাকল শর্টেজ, সোর্সেস সে। এই হেডলাইনটি প্রমাণ করে যে বৈশ্বিক শক্তির ভারসাম্য কিভাবে বদলে গেছে। যে রাশিয়া বিশ্বকে তেল বিক্রি করে, আজ তাকেও ভারতের পরিশোধিত তেলের উপর নির্ভর করতে হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত প্রমাণ করে দিয়েছে যে আমরা কেবল আমেরিকার বন্ধু নই বা কেবল রাশিয়ার সহযোগী নই, আমরা গ্লোবাল এনার্জি মার্কেটের এখন এক স্বাধীন শক্তি, যাকে বাদ দিয়ে পৃথিবীর কোনো বড় শক্তি নিজেদের অর্থনীতি সচল রাখার কথা ভাবতেই পারে না। আজ ভারত আমেরিকার সাথে নিজেদের এক্সপোর্টের ব্যবধান কমিয়ে আনছে এবং রাশিয়ার সাথে নিজের স্ট্র্যাটেজিক গ্যাপ বাড়িয়ে তুলেছে। এবার আমাদের বুঝতে হবে কেন সারা পৃথিবীর দেশগুলো ভারতের এই রিফাইন্ড ফুয়েল কেনা কোনোদিনই বন্ধ করতে পারবে না। এর পেছনে ভারতের প্রধান 3টি বড় অ্যাডভান্টেজ বা সুবিধা রয়েছে: টেকনিক্যাল, ইকোনমিক এবং জিওগ্রাফিক্যাল। প্রথমত, যদি আমরা টেকনিক্যাল রিজন বা কারিগরি কারণের কথা বলি, তবে ভারতের তেল সংশোধনাগারগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নতুন এবং সবচেয়ে বেশি এফিশিয়েন্ট বা দক্ষ। আমাদের রিফাইনারিগুলোর মধ্যে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যা বিশ্বের খুব কম দেশের কাছে আছে। ভারত পৃথিবীর যে কোনো প্রান্তের এবং যে কোনো গ্রেডের ক্রুড অয়েল প্রসেস করতে পারে, তা রাশিয়ার ভারী ইউরাল ক্রুড হোক, মধ্যপ্রাচ্যের সালফারযুক্ত ক্রুড হোক, বা আমেরিকার লাইট ক্রুড হোক, কিংবা লাতিন আমেরিকার ভেনেজুয়েলা থেকে আসা অত্যন্ত ভারী তেল। ভারতের অত্যাধুনিক মেশিনারি সব ধরনের তেলকে অনায়াসে খাঁটি পেট্রোল বা ডিজেলে রূপান্তরিত করতে পারে। দ্বিতীয়ত, ইকোনমিক রিজন। যেহেতু ভারতে খুব বড় স্কেলে অর্থাৎ ব্যাপক হারে এই কাজ করা হয়, তাই এখানে উৎপাদনের খরচ বা প্রোডাকশন কস্ট অনেক কম পড়ে। আমাদের লজিস্টিক্স অত্যন্ত উন্নত হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভারতীয় তেলের দাম অত্যন্ত কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক হয়, যা ক্রেতা দেশগুলোর জন্য লাভজনক। এর ফলে ভারতের অর্থনৈতিক লাভও হচ্ছে আকাশছোঁয়া। আমরা যে পরিমাণ ডলার খরচ করে কাঁচা তেল বিদেশ থেকে আনি, তার চেয়ে অনেক বেশি ডলার আমরা তৈরি তেল এক্সপোর্ট করে কামিয়ে নিচ্ছি। এই উপার্জিত ডলার সরাসরি ভারতের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করছে, আমাদের দেশের কারেন্ট অ্যাকাউন্টকে স্থিতিশীল রাখছে এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় টাকার মান অর্থাৎ রুপি স্টেবিলিটি বজায় রাখতে দারুণ সাহায্য করছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভারতের ভৌগোলিক অবস্থান। আপনারা যদি বিশ্ব মানচিত্র ভালো করে দেখেন তবে বুঝতে পারবেন ভারত ঠিক পৃথিবীর কেন্দ্রস্থলে অর্থাৎ মাঝখানে অবস্থান করছে। ভারতের নিচে রয়েছে বিশাল ভারত মহাসাগর। এই ভৌগোলিক অবস্থানের কারণে ভারত থেকে পূর্ব দিকের দেশগুলো অর্থাৎ এশিয়া এবং পশ্চিম দিকের দেশগুলো অর্থাৎ ইউরোপ ও আফ্রিকা উভয় প্রান্তেই জাহাজ দিয়ে তেল পাঠানো অত্যন্ত সহজ এবং কম খরচ সাপেক্ষ। এই কম শিপিং কস্টের কারণে পৃথিবীর যে কোনো দেশের কাছে ভারতের থেকে রেডি ফুয়েল কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভারত আজ শুধু পেট্রোল আর ডিজেল এক্সপোর্ট করে শান্ত নেই, আমাদের এক্সপোর্ট লিস্ট অত্যন্ত দীর্ঘ। জেট ফুয়েল, এলপিজি, ন্যাপথা, ফুয়েল অয়েল, বিটুমিন, লুব্রিকেন্টস এবং হাই ভ্যালু পেট্রোকেমিক্যাল ফিডস্টক সব কিছু আজ ভারত বিশ্বের প্রতিটি মহাদেশে সফলভাবে রপ্তানি করছে। শেষ করার আগে এটাই বলবো, ভারত সরকারের এই ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং রিফাইনিং ক্ষমতা বাড়ানোর এই দূরদর্শী সিদ্ধান্ত আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং একটি ওয়েলফেয়ার স্টেপ ছিল। ভারত আজ বিশ্বমঞ্চে নিজের রণকৌশল একদম পরিষ্কার করে ফেলেছে। আমাদের দেশের রিফাইনারিগুলো আজ শুধু ভারতের ১৪০ কোটি মানুষের চাহিদা মেটানোর জন্য নয়, বরং এই রিফাইনারিগুলো তৈরি হয়েছে গোটা পৃথিবীকে আলো দেখানোর জন্য। ভারত আজ নিজেকে একটি গ্লোবাল এনার্জি প্রসেসিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে এবং আগামী দিনে এই আধিপত্য আরও বাড়বে। আত্মনির্ভর ভারত আজ বিশ্বনির্ভর ভারত হয়ে ওঠার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। বিশ্ববাজারে ভারতের এই নতুন এবং শক্তিশালী রূপ নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কী? ভারত কি সত্যিই আগামী দিনে বিশ্বের এনার্জি সাপ্লাই চেনের একমাত্র নিয়ন্তা হয়ে উঠবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের নিখুঁত ও বাস্তবসম্মত জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত দেখার জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম,
ভারত মাতা কি জয়।